গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 2 মে শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো হিমন্তই ফের মুখ্যমন্ত্রী, প্রত্যয়ের আড়ালে সংশয়, ভোটের আগে মুখ্যমন্ত্রীর চেহারা প্রজেক্ট করেনি বিজেপি। আসামে বিজেপির প্রত্যাবর্তন নিয়ে কোনো সংশয় নেই। বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট সঠিক হলে এনডিএ জোটের হ্যাট্রিকের ঘোষণায় শুধু বাকি রয়েছে। কিন্তু পরবর্তী 5 বছরের জন্য সরকারকে নেতৃত্ব কে দেবেন? মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাতেই কি ফের তুলে দেওয়া হবে রাজ্য পরিচালনার ভার, নাকি অন্য কাউকে এবার মুখ্যমন্ত্রীর কুর্সিতে দেখা যেতে পারে? বিজেপির অন্দরে এখন আলোচনার বিষয় এটাই। আপাতত দৃষ্টিতে হিমন্ত বিশ্ব শর্মাই যে ফের দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে যাচ্ছেন তা নিয়েও কোনো সংশয় নেই। কারণ গত 5 বছর তার হাত ধরে বিকাশের যে নতুন ধারা সৃষ্টি হয়েছে আসামে, তাতে আরও 5 বছরের জন্য সরকারের বেতন হিমন্তের হাতে থাকার সম্ভাবনাই প্রবল। নিরন্তর প্রগতির যাত্রায় শুধু নয়, নিয়োগের স্বচ্ছতা থেকে শুরু করে সামাজিক নিরাপত্তামূলক প্রকল্প, আসামের সেমিকন্ডাক্টরের যাত্রায় মুখ্যমন্ত্রী হিসাবে তার যথেষ্ট অবদান রয়েছে। গত 5 বছরে বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের অগ্রগতির কথা অস্বীকার করা কঠিন, চরম নিন্দুকের পক্ষেও। হিমন্ত বিশ্ব শর্মা নিজেও চাইছেন আরও 5 বছর রাজ্য রাজনীতিতে থাকতে। উচ্ছেদ থেকে শুরু করে অসমিয়া জনগণের স্বাভিমান, অস্মিতা, ঐতিহ্য রক্ষার যাত্রাকে আরও 5 বছরও এগিয়ে নিতে চান তিনি। সংবাদ মাধ্যমে নিজের ইচ্ছের কথা প্রকাশও করেছেন। কিন্তু বিজেপির পরম্পরা হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বই মুখ্যমন্ত্রী বাছাই করেন। সেই সিদ্ধান্ত গৃহীত হয় নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে। তাই ভোটের আগে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে কাউকে তুলে ধরার নজিরও বিজেপিতে খুব একটা নেই। 26-এর ভোটেও আসামে মুখ্যমন্ত্রীর চেহারা হিসেবে কাউকে প্রজেক্ট করেনি বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোটের প্রচারে 2-1বার হিমন্তের নেতৃত্বে সরকার গঠনের কথা বলেছেন বটে, কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। প্রধানমন্ত্রী মোদী অবশ্য মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে কোনো মন্তব্যই করেননি ভোটের প্রচারে। 21-এর বিধানসভা ভোটে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। 7টি আসনে জয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে আসে বিজেপি। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তে মুখ্যমন্ত্রী হতে পারেননি তিনি। হিমন্তকেই মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসানোর সিদ্ধান্ত নেয় বিজেপি। 26-এর ভোটে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। গতবারের চেয়েও এবার বিজেপি যে বেশি আসনে জয়ী হবে তা নিয়ে রাজনীতি বিশ্লেষকদের মনেও সন্দেহের লেশমাত্র নেই। তারপরও মুখ্যমন্ত্রী কে হচ্ছেন তা নিয়ে কিছু সংশয় যেন থেকেই যাচ্ছে। কারণ অনুগত মন্ত্রী বিধায়করা ছাড়া মুখ খুলে কেউ বলছেন না হিমন্তই ফের মুখ্যমন্ত্রীর পদে বসছেন। সকলেই তাকিয়ে রয়েছেন কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের দিকে। কিন্তু সাম্প্রতিক অতীতে বিভিন্ন রাজ্যে মুখ্যমন্ত্রী বাছাইয়ে বিজেপি নেতৃত্ব যেভাবে চমকে দিয়েছেন, তাতে আসামের পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে সংশয়ের অবকাশ রয়েছে বৈকি। মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান, রাজস্থানে বিজয়রাজে সিন্ধিয়ার মতো নেতাদের সরিয়ে দিয়েছে বিজেপি। দিল্লিতে রেখা গুপ্তার নির্বাচনেও চমক। এমনকি সর্বভারতীয় সভাপতি হিসাবে বিহার থেকে নীতিন নবীনকে তুলে আনার পেছনেও রয়েছে এই কৌশল। ফলে আসামে মুখ্যমন্ত্রী বাছাই করতে গিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কী সিদ্ধান্ত নেন সেটা সময় বলবে। কিন্তু দল থেকে সামনে থেকে নেতৃত্ব দিলেও বিজেপির একটি লবি পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে চায় না হিমন্ত বিশ্ব শর্মাকে। তার সাম্প্রতিক কিছু সিদ্ধান্তই এর জন্য দায়ী। কংগ্রেসকে দুর্বল করতে একের পর এক নেতাকে দলে নিয়ে আসা নিয়ে বিজেপির অন্দরে ক্ষোভ রয়েছে। একেবারে শেষ মুহূর্তে প্রদ্যুৎ বরদলৈ, ভূপেন বোরাকে এনে যেভাবে প্রার্থী করা হয়েছে সেটাও খুব ভালোভাবে নেননি আসামের বিজেপি নেতারা। প্রদ্যুৎ, ভূপেনদের দলে নিতে মুখ্যমন্ত্রীর কথায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সায় দিলেও প্রদেশ বিজেপি নেতৃত্বের অসন্তোষের কথা বিচার করা হয়নি। তাই প্রদ্যুৎ, ভূপেন শেষ পর্যন্ত পরাজিত হলে এর দায় নিতে হবে হিমন্তকেই। জয়ী হলে আবার এর কৃতিত্বও পাবেন তিনি। একইভাবে পাকিস্তানের এজেন্ট বলে যাকে টানা আক্রমণ করে আসছেন মুখ্যমন্ত্রী, সেই গৌরব গগৈ জোরহাটে জয়ী হলে লজ্জা টাকাই দায় হবে মুখ্যমন্ত্রীর। তাছাড়া জমিন গর্গ ইস্যু থেকে গৌরব গগৈকে পাকিস্তানের এজেন্ট সাজানোর চেষ্টা ইত্যাদি বিভিন্ন বিষয়ে সংবাদ মাধ্যমে মুখ্যমন্ত্রীর মন্তব্যেও ক্ষুব্ধ দলের একাংশ নেতা। তারা মনে করেন সব বিষয়ে মুখ্যমন্ত্রী মুখ না খুললে সমস্যা এত জটিল হয় না। সবচেয়ে বড় বিষয়, ভোট গ্রহণের ঠিক আগে মুখ্যমন্ত্রী ও তার পত্নীর
বিদেশে থাকা সম্পত্তি নিয়ে কংগ্রেস নেতা পবন খেরা যেসব অভিযোগ নিয়ে আসেন, বিজেপির ভাবমূর্তিতে তা যথেষ্ট ক্ষতি করেছে। পবন খেরার অভিযোগ যে মিথ্যা, সেটা প্রমাণের চেষ্টার ত্রুটি রাখাননি মুখ্যমন্ত্রী নিজে। পত্নী রিনিকি বুইয়া শর্মা পুলিশে মামলা ঠুকেছেন, তাই বুটের বাক্সে এর প্রভাব কতটুকু পড়েছে তা বুঝতে 4 মে অবধি অপেক্ষা করতে হবে। কিন্তু আসামের সচেতন জনগণের মধ্যে ধাক্কা খেয়েছে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি। রাজ্যের বিভিন্ন স্থানে মুখ্যমন্ত্রী পত্নীর জমি চা বাগান রয়েছে, আমজনতার মধ্যে রয়েছে সেই আলোচনাও। জাতীয় স্তরে বিরোধীরাও এই বিষয়টিকে ইস্যু করেছেন, ফলে ফের মুখ্যমন্ত্রীর পদে বসতে হিমন্ত বিশ্ব শর্মার সামনে সেটাও বাধা হয়ে দাঁড়াতে পারে। যতদূর খবর, আরএসএসের একাংশ চাইছে না যে হিমন্তকে ফের মুখ্যমন্ত্রী করতে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য নেবেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। অপরদিকে ইভিএম লুটের চেষ্টা করলে জীবন মরণ লড়াই হবে, হুঁশিয়ারি মমতার। ভোট গণনার আগে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। বিভিন্ন স্ট্রং রুম ঘিরে সন্দেহ, অভিযোগ আর পাল্টা অভিযোগে বাড়ছে চাপানুতর। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে শেখাওয়াত মেমোরিয়ালে তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে তীব্র অস্থিরতা তৈরি হয়। অভিযোগ উঠে স্ট্রং রুমে ঢুকে ব্যালট বাক্স ওলটপালট করছে বহিরাগতরা। খবর পেয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ প্রায় 4 ঘন্টা পর বাইরে আসেন তিনি। স্ট্রং রুম থেকে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বলেন, স্বচ্ছতা বজায় রাখা জরুরি, মানুষের ভোট যেন সুরক্ষিত থাকে। অভিযোগ পেয়ে ছুটে এসেছি, কেন্দ্রীয় বাহিনী প্রথমে ঢুকতে দেয়নি। এই পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কেউ যদি ইভিএম লুটের চেষ্টা করে তাহলে জীবন মরণ লড়াই হবে। এটা তো আমার এলাকা, 1 সেকেন্ডে 10,000 লোক এলাকা থেকেই জড়ো হয়ে যেতে পারে, বাইরে থেকে আনার দরকার নেই। তবে ইভিএমে কারচুপির সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুমকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সিইও মনোজ আগরওয়াল। তার সঙ্গে উপস্থিত ছিলেন ডিইও স্মিতা পান্ডে। কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়, সব ইভিএম নিরাপদে সংরক্ষিত রয়েছে। তবে নির্বাচন কমিশনের এই ব্যাখ্যায় আশ্বস্ত নন মুখ্যমন্ত্রী। কমিশনের বিরুদ্ধে আগেই নালিশ করেছিলেন মমতা। এবার তিনি বলেন, এটা পুরো একপাক্ষিক ভোট হচ্ছে, উদ্বেগ ছিল বলেই এসেছি। সিসিটিভি ফুটেজ আসছিল, বেশ কিছু জায়গায় কারচুপি হচ্ছে বলে অভিযোগ আসছিল। বাইরের লোক এসে ব্যালট এদিক ওদিক করছে। এই খবর শুনে আমি ভাবি দেখে আসি একবার। এখানে তো আসার পর কেন্দ্রীয় বাহিনী আমাকে যেতেই দিচ্ছিল না। আমি বলি আমার যাওয়ার অধিকার আছে। শেষে রিটার্নিং অফিসারের অনুমতি নিয়ে ভিতরে ঢুকেছি। আমি মনে করি প্রেসের জন্য সিসিটিভি দেখার একটা জায়গা করে দেওয়া উচিত। অপরদিকে আসাম ও ত্রিপুরার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম 8 নম্বর জাতীয় সড়কের বেহাল চিত্র আবারও প্রকাশ্যে এলো। সামান্য বৃষ্টিতেই কর্দমাক্ত ও বিপজ্জনক হয়ে ওঠা এই সড়কের কারণে শুক্রবার দুপুরে শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভার লুয়াইরপুয়া এলাকায় প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় যান চলাচল। ফলে চরম দুর্ভোগে পড়েন শতাধিক যাত্রী ও যানবাহন চালক। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকেই হালকা বৃষ্টিপাত শুরু হয়। তার জেরে সড়কের বিভিন্ন স্থানে আগে থেকে থাকা বড় বড় গর্তে জল জমে পুকুরের আকার ধারণ করে প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে রাস্তার পিচ উঠে গিয়ে পুরো অংশ কর্দমাক্ত হয়ে পড়ে। এতে বিশেষ করে ভারী যানবাহনের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সবচেয়ে খারাপ পরিস্থিতির সৃষ্টি হয় লুয়াইরপুয়া পশু চিকিৎসালয়ের কাছে। সেখানে রাস্তার মাঝখানে তৈরি হওয়া একটি বিশাল গর্তে একটি পণ্যবাহী লরি আটকে পড়ে। লরিটি সরানো সম্ভব না হওয়ায় সড়কের 2 প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং পুরো যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়ে। ঘটনার খবর পেয়ে বাজারিছড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে একটি জেসিবি মেশিনের সাহায্যে বহু চেষ্টার পর আটকে পড়া লরিটিকে উদ্ধার করা হয়। পাশাপাশি পাশের এলাকা থেকে মাটি এনে গর্তটি সাময়িকভাবে ভরাট করে যান চলাচল আংশিক স্বাভাবিক করা হয়। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এ ধরনের সাময়িক মেরামত সমস্যার কোনো স্থায়ী সমাধান নয়। বর্ষা পুরোপুরি শুরু হওয়ার আগেই সড়কের এমন ভগ্নদশা ভবিষ্যতে আরও বড় বিপদের আশঙ্কা বাড়াচ্ছে। কারণ এই সড়কটি ত্রিপুরা ও আসামের মধ্যে অন্যতম প্রধান স্থল যোগাযোগের পথ। প্রবীণদের দাবি, অতীতেও এই সড়কের বেহাল অবস্থার কারণে বহুবার চরম দুর্ভোগের সম্মুখীন হতে হয়েছে। এমন ঘটনাও ঘটেছে
যখন যানবাহন পারাপারের জন্য এক্সকেভেটর বা এমনকি হাতির সাহায্য নিতে হয়েছে। উল্লেখ্য, বিকল্প হিসেবে ব্যবহৃত একটি বাইপাস সড়ক নতুন কালভার্ট নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ফলে সমস্ত ছোট বড় যানবাহনের চাপ বাড়ছে এই মূল সড়কের উপর। অতিরিক্ত চাপ ও সাম্প্রতিক ঝড় বৃষ্টির ফলে মাত্র 1 বছর আগে সংস্কার করা সড়কটিও দ্রুত ভেঙে পড়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দা, নিত্যযাত্রী ও যানবাহন চালকরা দ্রুত জাতীয় সড়কটির পূর্ণাঙ্গ সংস্কার ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। তাদের মতে অবিলম্বে পদক্ষেপ নেওয়া না হলে আগামী দিনে এই গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা আরও ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।